রাজা রানীদের মৃতদেহ মমি করে রাখা হয়েছে। যে সিনেমাগুলো আমরা বিভিন্ন সাদা কালো টিভি অথবা রঙিন টিভিতে দেখেছি, তো এখানে দেখেন ভাবতে খুবই অবাক লাগছে যে এই ম্যাটেরিয়ালসগুলো আসলে ওনারা যারা প্রযোজক এবং পরিচালক ছিল, চলচ্চিত্রকার ছিল, তারা এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো আসলে ইউজ করেছে। দেখেন কি অবস্থা, এটা আসলে যে কেউ দেখলেই ভয় পাবে। অন্ধকারে যদি কেউ আসে, যে বিভিন্ন ধরনের মুভিতে যখন খলনায়করা নায়ক অথবা নায়িকাদের তুলে নিয়ে যেত, কিংবা স্পেশালি কক্সবাজারের যে সিনগুলো থাকতো, সেখানে কিন্তু এই জিপ গাড়িগুলোই ব্যবহার করা হতো। বন্ধুরা, এখন আমি আছি হচ্ছে ভুলতা গাউসিয়া। কেউ যদি আপনারা ঢাকা থেকে আসতে চান তাহলে আপনাদের প্রথমত হচ্ছে ভুলতা গাউসিয়াতে আসতে হবে, অথবা কেউ যদি যাত্রাবাড়ি থেকে আসতে চান তাহলে আপনাদের যাত্রাবাড়ি থেকে সরাসরি আপনারা বড়পা যেতে পারেন। হ্যাঁ, বড়পা নেমে যেয়ে তারপর ওখান থেকে যেতে পারবেন। আর আমি যেহেতু ভুলতা গাউসিয়াতে থাকি, সেক্ষেত্রে আমি এখন ভুলতা গাউসিয়া থেকে সিএনজি অথবা বাসে করে আমি এখান থেকে গিয়ে বড়পাতে নামবো, এবং হয়তোবা সিএনজিতে 20 টাকা ভাড়া নেবে। আর যদি আপনারা বাসে যান ভুলতা গাউসিয়া থেকে, সেক্ষেত্রে আপনাদের ভাড়া এখান থেকে 10 টাকার মতো নেবে। তো এখন আমি হচ্ছে ভুলতা গাউসিয়ার মধ্যে আছি। এই ভুলতা গাউসিয়া থেকে খুব সম্ভবত বেশি দূরে না। তো আপনাদের দেখাচ্ছি, এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের বাস, পিছনে দেখতে পাচ্ছেন বাস থেমে আছে, এবং এই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের সিএনজি এবং রিক্সা পাওয়া যায়। আপনারা যদি চান এখান থেকে সরাসরি রিক্সা নিয়ে আপনারা সরাসরি তাজমহলের দিকে চলে যাবেন, তাও এখান থেকে যেতে পারবেন। তবে আমার মতে হচ্ছে এখান থেকে যদি আপনারা বড়পা গিয়ে তারপর হচ্ছে তাজমহলে যান, সেক্ষেত্রে আপনাদের খরচটা একটু তুলনামূলক কম হবে। বন্ধুরা, আমি এখন হচ্ছে ভুলতা গাউসিয়া থেকে এরকম লেগুনাতে হচ্ছে বড়পা এসে নেমেছি, এবং এই বড়পা থেকে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন বাংলার তাজমহল একটা সাইনবোর্ড রয়েছে। এটা হচ্ছে একদম রাস্তার সাথে। এই রোড দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের বাস এবং বিভিন্ন ধরনের গাড়ি যখন চলাচল করে, তখন এই যাত্রীরা হচ্ছে এই সাইনবোর্ডটি দেখে যেন বুঝতে পারে ইজিলি যে এই অঞ্চলেই বাংলার তাজমহলটি অবস্থান করছে এবং অবস্থিত আছে। এখান থেকে যদি আমি বাংলার তাজমহলে যেতে চাই তাহলে আমাকে অবশ্যই এখান থেকে রিক্সা অথবা সিএনজিতে অথবা অটোতে যেতে হবে। তো অটোতে হচ্ছে ভাড়া হয়তো বা 20 টাকা অথবা 30 টাকা নেবে, আর রিক্সাতে ভাড়া হচ্ছে 50 থেকে 60 টাকা নেবে। আর যদি আমি অটোতে যাই তাহলে আমি একটু দ্রুত যেতে পারবো, এই জন্য আমার কম ভাড়া যেন লাগে, এই জন্য আমি এখান থেকে অটোতে বাংলার তাজমহলের দিকে চলে যাব। একজনের কাছে জিজ্ঞেস করে দেখলাম যে না, এটাই হচ্ছে গেট এবং এখান দিয়ে প্রবেশ করতে হবে। এর ভিতরে প্রবেশ করে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটি টিকিট কাউন্টার। তো এখান থেকেই হচ্ছে মূলত ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। আসসালামু আলাইকুম। কত টাকা করে টিকিট? 200 টাকা করে। 200 টাকা? 200 টাকা এক টিকিটে তাজমহল পিরামিড 2টা দেখা যায়। কিন্তু আমি তো জানতাম যে আসলে একটা টিকিট 150 টাকা করে রাখে। 150 টাকা করে ছিল আগে, কিন্তু যখন নতুন সরকারের পরিবর্তনের আগে কিছুদিন আগে পুরা গত সরকার ভ্যাট বাড়ায় দিচ্ছে। সরকার পরিবর্তন হওয়ার কারণে তো আরো 50 টাকা কমার কথা, 50 টাকা বাড়লো কিভাবে? সরকারই তো বাড়ায় গেছে, ভ্যাট বাড়াইছে তো। আগে ছিল 2.5% ভ্যাট, পরে করছে 15%। প্রতি টিকিটে 30 টাকা সরকারের ট্যাক্স দেওয়া লাগে। আচ্ছা, 200 টাকা না একটা টিকিট? আচ্ছা, আমাকে একটা দেন। ভারতের আগ্রায় অবস্থিত মমতাজ এবং শাহজাহানের যে তাজমহলটি রয়েছে, সেটি দেখেই অনুপ্রাণিত হয়ে এই তাজমহলটি তৈরি করা হয়েছিল। এবং এই তাজমহলটি আহসানুল্লাহ মনি নামে যে চলচ্চিত্রকার রয়েছে, সেই ব্যক্তি এই তাজমহলটি তৈরি করেছিল। এই স্থাপনাটি মূলত তৈরি করার কারণ হলো, সে ভারতে গিয়ে আগ্রায় গিয়ে যখন সেই মমতাজ এবং শাহজাহানের তাজমহলটি দেখেছিল, দেখে তার অনেক ভালো লাগার কারণে সে এতটাই অনুপ্রাণিত হয় যে সে তার নিজস্ব খরচে এই তাজমহলটি সোনারগাঁয়ে স্থাপন করে। এবং তার নিজের তৈরি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে টাইলস দিয়ে যে ডিজাইনটি করা হয়েছে, সে কিন্তু বলেছিল যে
আগ্রায় যে তাজমহলটি বানানো হয়েছে সেই আগ্রার তাজমহলের যে ম্যাটেরিয়ালস এবং যেভাবে তৈরি করা হয়েছে, যে যন্ত্রপাতি যে মেশিন দিয়ে তৈরি করা হয়েছে, সে কিন্তু সেম মেশিনে এবং সেম ম্যাটেরিয়ালস দিয়েই এই স্থাপনাটি অর্থাৎ প্রতিরূপ তৈরি করেছে, যার কারণে অনেক কম সময়ে এই স্থাপনাটি তৈরি করতে পেরেছিল। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবি ডুবি অবস্থা, ঠিক তখনই প্রত্যেকটি মানুষ তার ফ্যামিলিকে সময় দিতে ব্যস্ত এই তাজমহলটিতে। এবং তাজমহলের সামনে বিভিন্ন ধরনের গাছ এবং ফুল গাছ দিয়ে সুসজ্জিত করে রাখা হয়েছে এবং এর সামনে রয়েছে বিশাল বড় একটি পানির ফোয়ারাও। করছে আপনারা দেখতে পাচ্ছেন এই তাজমহলের পিছনে অনেক লোক বিকেলে ভালো সময় তার ফ্যামিলিকে দেওয়ার জন্য তারা কিন্তু এখানে চলে এসেছে। এবং এই তাজমহলটি চৌকোনাকার এবং ডিজাইনটি খুবই নিখুঁতভাবে করা হয়েছে। আর এই তাজমহলের দেখবেন যে চারপাশে 4টি হচ্ছে মিনার রয়েছে, যা দেখতে একদম অবিকল আগ্রায় যে অবস্থিত শাহজাহান এবং মমতাজের যে তাজমহলটি রয়েছে সেই তাজমহলের মতোই। মূলত কিন্তু আহসানুল্লাহ মনি যখন এই তাজমহলটি তৈরি করেছিলেন তখন কিন্তু ভারতের দূতাবাস থেকে এটার অনেক বেশি অনেক তীব্র প্রতিবাদ জানিয়েছিল অথবা তীব্র নিন্দা জানিয়েছিল এবং তারা মন খারাপ করেছিল এবং তাকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সেগুলো কিন্তু সে উপেক্ষা করে তার যে ইচ্ছাটা এবং তার যে মনের বাসনাটা সে কিন্তু পূরণ করেছে। কারণ সে চেয়েছিল বাংলাদেশে অনেক গরিব কিংবা অর্থ সম্পদ কম রয়েছে যাদের, তারা কিন্তু আসলে ভারতের যে আগ্রায় অবস্থিত তাজমহল রয়েছে সেটা কিন্তু আসলে দেখতে যেতে পারবে না, যার কারণে সে তার নিজস্ব খরচে অর্থাৎ প্রায় 50 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু সেই স্থাপনাটি তৈরি করেছিল, যাতে করে বাংলার মানুষ এই বাংলার মাটিতেই এই প্রতিরূপ তাজমহলটি দেখতে পারে। আর প্রতিরূপ তাজমহলটি দেখার জন্য যেন টাকা খরচ করে কিন্তু সেই ইন্ডিয়ার আগ্রায় যেন যেতে না হয়, এজন্য সে নিজস্ব খরচে সে কিন্তু এই তাজমহলটি তৈরি করেছিল। এবং পিছনে যে স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে সেই আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়া, এবং এর ভিতরে জায়গাটা কিন্তু একদমই সংরক্ষিত, এখানে মানুষকে আসলে প্রবেশ করতে দেওয়া হয় না। তো চলুন, যেহেতু আমরা প্রথমেই বলেছিলাম যে এক টিকিটে কিন্তু কয়েকটা স্পট এখানে ঘোরা যাবে, সো এখানে রাজমণির যে পিরামিড রয়েছে এখন আপনাদের সেই পিরামিডে নিয়ে যাব। এখন হচ্ছে আমরা যাব পিরামিড দেখার জন্য। সো চলুন দেখি পিরামিডের ওদিকে কি কি আছে। বন্ধুরা, তাজমহল দেখা শেষ করে এখন হচ্ছে যাচ্ছি রাজমণি পিরামিডের দিকে। তো এখানে তাজমহল থেকে মোটামুটি 2 থেকে 3 মিনিট অথবা 4 মিনিট সময় লাগবে রাজমণি পিরামিডে পৌঁছাতে। সো সামনে দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড, খুব সম্ভবত ওটাই হচ্ছে পিরামিডের গেট। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কালার, অনেকেই ওদিকে যাচ্ছে। চলুন দেখি আসলে পিরামিডের অবস্থা কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি রাজমণি পিরামিডে। তো এখান থেকে বাম দিকে হচ্ছে তাজমহল ছিল আর আমরা হচ্ছে রাজমণি পিরামিডে এখন দেখতেই পাচ্ছেন। ঢোকার আগে এই 2টা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, ওরাও মূলত হচ্ছে গাউসিয়া থেকে এসেছে, ভুলতা গাউসিয়া থেকে এসেছে, ওদের সাথে পরিচয় হলো। তো মোটামুটি এখন ওরা হচ্ছে ওদের সাথেই আমি ঘুরতেছি। সাধারণত আসলে একা ঘুরতে আসাটা আসলে মানে কেমন যেন লাগে, সাথে কেউ থাকলে মন্দ হয় না। তো ওরা এখন আমার সাথে আছে। এটা তো মূলত পার্কের মতো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন একটা রাইড রানিং আছে। পাও এখানে দেখতে পাচ্ছেন একটি মূর্তি বানানো আছে। মূর্তিটা সাধারণত 2 হাতে 2টি ফুলের তোড়া হাতে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে সানগ্লাস এবং গিটার নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে হয়তোবা চা অথবা কফি পাওয়া যাবে, এখন আপাতত বন্ধ আছে। কথিত রয়েছে এখানে নাকি
গাছ থেকে ফুল ছিঁড়লে টাকা জরিমানা গুনতে হয়। সো বন্ধুরা, যারা এখানে যাবেন তারা এই ব্যাপারগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আসলে আমি খুবই অবাক হয়েছি, কারণ এই যে আপনারা আমার পিছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, একটা সময় কিন্তু 8 থেকে 10 থেকে 12 বছর আগে যখন আমরা সাদা কালো টিভি দেখতাম অথবা একটি রঙিন টিভি দেখার জন্য বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরতাম, যে কোন বাড়িতে আসলে রঙিন টিভি রয়েছে, সেই বাড়িতে গিয়ে টিভি দেখতাম, অর্থাৎ বাংলা সিনেমা দেখতাম। এবং বাংলা সিনেমাটা যেন দেখতে সুন্দর দেখা যায়, এই জন্যই কিন্তু মূলত আসলে আমাদের সেখানে ছুটে চলা হইতো। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো, মানে জিপ গাড়ি, এই জিপ গাড়িগুলো অনেক জরাজীর্ণ এবং জীর্ণশীর্ণ হয়ে আছে, ভেঙে গেছে। মূলত এই গাড়িগুলোই কিন্তু আসলে বাংলার যে বিভিন্ন ধরনের বাংলা চলচ্চিত্র ছিল, সেই চলচ্চিত্রে এই গাড়িগুলোই ব্যবহার করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মুভিতে যখন খলনায়করা নায়ক অথবা নায়িকাদের তুলে নিয়ে যেত, কিংবা স্পেশালি কক্সবাজারের যে সিনগুলো থাকতো, সেখানে কিন্তু এই জিপ গাড়িগুলোই ব্যবহার করা হতো। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আরেকটি জিপ গাড়ি রয়েছে, এখানে 2টা জিপ গাড়ি এবং পাশাপাশি একটি এখানে প্রাইভেট মাইক্রো অথবা বড় গাড়ি রয়েছে। আমি জানি না আসলে কি কারণে এই গাড়িগুলো আসলে এইভাবে পরে নষ্ট হয়ে গেছে কিংবা ইউজ করা হচ্ছে না। তো এখানে দেখেন মূলত দেখা যাচ্ছে এই গাড়িগুলো ব্যবহার না করার কারণে এরকম কিন্তু অবস্থা হয়েছে। হ্যাঁ, তো চলুন আর একটু আপনাদের এই ভিতরে ঘুরে দেখে আসলে কি কি রয়েছে। হাঁটতে হাঁটতেই চোখে পড়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত পিরামিডটি দেখতে খুবই উচ্ছ্বসিত ছিলাম যে কখন সেই পিরামিডের কাছে যেতে পারবো। আমরা রাস্তা খুঁজেই সেই পিরামিডের কাছে পৌঁছে গেলাম। তো এখন হচ্ছে রাজমণি পিরামিডের ভিতরে প্রবেশ করলাম। এই যে খুবই আসলে ভয়ঙ্কর অবস্থা। দেখেন রাজা রানীদের মৃতদেহ মমি করে রাখা হয়েছে। এটা খুবই আসলে আশ্চর্যজনক বিষয় এবং একটা ভৌতিক বিষয়ের মতো এখানে দেখা যাচ্ছে। দেখেন এখানে দেখেন কি অবস্থা, এটা আসলে যে কেউ দেখলেই ভয় পাবে। অন্ধকারে যদি কেউ আসে দেখলেই ভয় পাবে। তো বন্ধুরা, আপনারা আবার ভয় পাবেন না, আমি জাস্ট আপনাদের ইনফর্ম করলাম যে এখানে আসলে বাচ্চারা আসলে প্রথম দিকে আসলে বাচ্চাদের না দেখানোটাই আমার মনে হয় ভালো হবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের মমি রাখা হয়েছে। এই যে দেখেন এটা হচ্ছে রাজাদের পোশাক। আগের যে রাজা ছিল সেই রাজাদের পোশাকগুলো এখানে একদম খুব সুন্দর করে সংগ্রহ করে রাখা হয়েছে। এটা হচ্ছে রানীদের পোশাক। রানীদের পোশাকগুলো মূলত বিভিন্ন ধরনের সিনেমাতে দেখতাম যে এই কালারগুলো থাকে, সাধারণত রানী গোলাপি কালারটা থাকে। তো এখানে দেখেন আরও 2-3টা কালারের রানীদের পোশাক রয়েছে। মনে হচ্ছে যে অলংকার সজ্জিত পোশাক, মহারানীদের অলংকার। এখানে একটু ভালো করে আপনারা দেখতে পাবেন যে তারা কোন ধরনের অলংকারগুলো ব্যবহার করত। আর একটু সামনে যাই, দেখি এখানে কি অবস্থা। এখানেও কিন্তু সেই অলংকারগুলো আসলে সত্যি কথা বলতে এখানে আসলে ওরকম পরিচর্যা করার মতো লোক নেই, তার জন্যই হচ্ছে মূলত এখানে যে অলংকারগুলো রয়েছে এগুলো একটু মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, গোছানো নাই। যেমন আগে যে ওগুলো দেখেছি ওগুলো মোটামুটি গোছানো ছিল। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানের যে অলংকারগুলো এগুলোও কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে আছে, যত্নের অভাবে কিন্তু আসলে এই এলোমেলো হওয়ার কারণ। এখানে দেখেন রাজাবাসাদের মণিমুক্তা শুধুমাত্র একটা পরে আছে আর পুরোটাই ফাঁকা। এটা হচ্ছে আসবাবপত্র, শোপিস যেটা আমরা বলতাম, যে বিভিন্ন ধরনের রাজারা মহারানীরা এই বিভিন্ন ধরনের পানি পান করতো এবং তাদের যে দৈনন্দিন জীবনে যে আসবাবপত্রগুলো ইউজ করতো তারা কিন্তু এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতো। দেখতে খুবই প্রিমিয়াম দেখা গেলেও এগুলো কিন্তু যত্নের অভাবে আসলে নষ্ট হয়ে যাচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই আসবাবপত্রগুলোই কিন্তু তারা ইউজ করতো। ফাইনালি আমরা পিরামিড দেখে বের হয়ে গেছি। তো ইয়ামিন আছে আর হচ্ছে ইয়ামিন আছে আর হচ্ছে সিয়াম, হ্যাঁ। তো মূলত আমরা এখন তিনজনে এক হয়ে গেছি, আমরা তিনজনে যেখানে যাচ্ছি তিনজনে এক জায়গায় যাচ্ছি। এখন আমাদের তাজমহল এবং পিরামিড দেখার শেষ। সো এখন যাব হচ্ছে বিভিন্ন বাংলা সিনেমার যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কিংবা ক্যামেরা কিংবা সরঞ্জামপাতি থাকে সেগুলো দেখব। এখানে হচ্ছে পাখি আছে মেবি, হ্যাঁ। আবার টাকা লাগবে নাকি? 20 টাকা করে না? সো অপশনাল হিসেবে যদি আপনারা কেউ এখানে পাখি দেখতে চান, ভিতরে অনেক ধরনের পাখি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শিশুদের হাতে, বাচ্চাদের হাতে পাখি নিয়ে ছবি তুলে এখানে টানিয়ে রাখা হয়েছে। এবং আপনারা যদি এরকম বিভিন্ন ধরনের পাখি দেখতে চান, এখান থেকে হচ্ছে 20 টাকা করে টিকিট নিয়ে তারপর ভিতরে গিয়ে দেখতে হবে, হ্যাঁ। আর আমরা প্রথমে যে গেটের দিকে যে টিকিটটা আমরা কেটেছি 200 টাকা নিয়েছে, সেই টিকিটটা হচ্ছে মূলত রাজমণি পিরামিড এবং হচ্ছে তাজমহল দেখার জন্য। কি খবর, কি খবর তোমাদের সোনামণিরা? হ্যাঁ, খরগোশ। ভিতরে আসলাম পাখি দেখার জন্য। ওই যার একটা ঘুঘু পাখি, ঘুঘু পাখি। আর এটা হচ্ছে পাখি, ওর রে সেই 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 আমার একটা শুট নাও তো ভাই, দাঁড়াও। কেমন সাউন্ড করে। তিনটা না চারটা এখানে টিয়া পাখি আছে, আর এগুলো হচ্ছে কালিম পাখি। কালিম পাখিগুলোর ডাকগুলো খুব ভয়ঙ্কর, রাতের অন্ধকারে আসলে খুবই অদ্ভুত শোনাবে। এটা হচ্ছে বাজিঘর, এটা হচ্ছে বাজিঘর। ওয়াও, কি খবর তোমাদের? তোমরা যেখানে বসে আছো কি খবর? শুধুমাত্র এই বাজিগর পাখিগুলোর হচ্ছে এই বাহিরে ওরা থাকে। এই বাজিগর পাখিগুলোর বাসা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে, এখানে হচ্ছে ওরা থাকে, ওদের জায়গা থাকার। আর মূলত দিনের বেলায় যখন এখানে মানুষ ঘোরার জন্য আসে, ওদেরকে বাহিরে দেখতে পাওয়া যায় এবং খাবার দাবার যা আছে সব ওরা এই বাহিরেই করে। এবং এখানে দেখেন আরও কিছু পাখি, কালিম পাখি, এপাশে হচ্ছে খরগোশ, এপাশে কালিম পাখি, এপাশে হচ্ছে টিয়া পাখি এবং এটা হচ্ছে ঘুঘু, হ্যাঁ। তো এই পাখিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। তো আজকে মূলত এই তাজমহল, বাংলার তাজমহল এসে আসলে কত কিছুর এক্সপিরিয়েন্সই যে আমি করে গেলাম, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। স্পেশালি বাংলা সিনেমার তৈরি করার যে ক্যামেরা অথবা যে সরঞ্জামপাতিগুলো আমি দেখেছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশেই রয়েছে সেই চিরচেনা ক্ষুদিরাম বসুর একটি প্রতিকৃতি, যেখানে মূর্তি বানিয়ে মানুষকে বোঝানোর জন্য একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গা আসলে কাউকে জিজ্ঞেস করলেও আসলে এক্স্যাক্টলি বলতে পারে না। আমরা কিন্তু তিনজনে এখানে চলে এসেছি। সেটা হচ্ছে পুরনো দিনের যে সিনেমা মানুষ তৈরি করতো, সেই পুরনো দিনের সিনেমা তৈরি করার যে সরঞ্জাম অথবা বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো থাকতো, সেই এলিমেন্টগুলো এটার ভিতরে গেলে দেখা যাবে। সো চলুন দেখি এর ভিতরে কি কি পাওয়া যাচ্ছে এবং ডিটেলসটা আপনাদের জানানোর ট্রাই করব। খুবই ভালো লাগছে আজকে এখানে ঘুরতে আসার। আমি মনে করি সর্বোচ্চ এটা হচ্ছে আপনি বলতে পারেন যে সফল। কারণ আজ থেকে 10 থেকে 12 বছর আগে যে আমরা মুভিগুলো দেখতাম, যে সিনেমাগুলো আমরা বাংলা সিনেমাগুলো দেখেছি সাদা কালো টিভিতে,
এই সেই ক্যামেরা অথবা এই সেই ইলিভেন্টগুলো, এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করেই কিন্তু আসলে সেই সিনেমাগুলো বানানো হয়েছিল, যে সিনেমাগুলো আমরা বিভিন্ন সাদা কালো টিভি অথবা রঙিন টিভিতে দেখেছি। তো এখানে দেখেন, ভাবতে খুবই অবাক লাগছে যে এই ম্যাটেরিয়ালসগুলো আসলে ওনারা যারা প্রযোজক এবং পরিচালক ছিল, চলচ্চিত্রকার ছিল, তারা এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো আসলে ইউজ করেছে। আমার খুবই অবাক লাগছে যে আমি আসলে নিজে আসলে ধরতে পারতেছি যেগুলো দিয়ে মানুষ সিনেমা তৈরি করতো একটা সময়, আজ থেকে 10 থেকে 12 বছর আগে। দেখেন ওইটা হচ্ছে প্রজেক্টর। সাধারণত এখন কিন্তু আসলে ডিজিটাল ক্যামেরাগুলো বের হয়ে এখন যে মুভিগুলো তৈরি করা হয় কিংবা সিনেমাগুলো তৈরি করা হয়, সেই ক্যামেরার সাথে যদি আমি তুলনা করি, এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু টোটালি ভিন্ন। তার মানে আমরা কতটা সময়ের পরিবর্তনের সাথে আমরাও আপডেট হয়েছি এবং আমাদের চিন্তা ভাবনা এবং মন মানসিকতাও আপডেট হয়েছে, যে ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সিনেমা তৈরি করে এবং সেই সিনেমাগুলো আমরা দেখি। আগে কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হতো সিনেমা তৈরির ক্ষেত্রে। হাঁটতে হাঁটতেই চোখে পড়ে গেল কয়েকটি মাছের অ্যাকোরিয়াম, যেখানে খুব সুন্দর সুন্দর নানা রঙের মাছ রয়েছে। বেহুলা লক্ষিন্দারের ঘটনা আমরা কম বেশি সবাই জানি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাপের একটা মূর্তি অথবা বেহুলা লক্ষিন্দারের যে ঘটনাটি রয়েছে, সেই ঘটনাকে অবলম্বন করে যে এখানে একটা খাট দিয়ে, সোজা বাংলা কথা, বেহুলা এবং লক্ষিন্দারের যে কাহিনীটি আছে সেটাকে অবলম্বন করে মূলত এই জিনিসটা এখানে বানানো হয়েছে। দেখেন, এই যে বেহুলা লক্ষিন্দারের হাতে লক্ষিন্দারের লাশ, মানে সাধারণত জাস্ট এই মূর্তি বানিয়ে ওনারা জাস্ট সেই ঘটনাটাকে মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য মূলত হচ্ছে এই স্থাপনাগুলো ওনারা বানিয়ে রেখেছে। এবং এই কারুকাজগুলো খুবই নিখুঁত হয়েছে এবং দেখতে খুবই চমৎকার। এখানে দেখেন লেখা আছে নদের চাঁদ কুমির। তো আপনারা মূলত বেহুলা লক্ষিন্দারের পুরো ঘটনা যারা পড়েছেন অথবা যারা পড়বেন, তারা এই জিনিসগুলো দেখলে ভালো মতো আসলে বুঝতে পারবেন যে মূলত তারা এই জিনিসগুলো তৈরি করে আসলে কি বোঝাতে চেয়েছে। সত্যি কথা বলতে এখানে দেখেন গাজীপুর বাওয়াল রাজার বাড়ি। সাধারণত আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করেছি অথবা আমরা যারা 90 দশকে বাংলা সিনেমাগুলো দেখেছি, সেই সিনেমাগুলো মূলত এই জিনিসগুলো দেখলে আসলে আমরা সেই সিনেমাগুলোর কথা মনে পড়ে। এবং এই জিনিসগুলো তৈরি করার মানে কিন্তু আসলে সেই 90 দশকে মানুষকে স্মৃতিচারণ করা, যে আসলে আগেকার মানুষ কিভাবে জীবনযাপন করতো এবং কি ব্যবহার করে তারা হচ্ছে কি বলে সিনেমা তৈরি করতো এবং তাদের জীবনযাপন করার যে মাধ্যম ছিল, জীবনযাপন করার যে ধরন ছিল, এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা দেখলে বুঝতে পারি। সো বন্ধুরা, চলুন এখন আরেকটা জায়গায় আপনাদের নিয়ে যাব, সেটা হচ্ছে সিনেমা হল। জিনিস বানিয়ে রাখা হয়েছে, যেমন ধরেন রাজমণি তাজমহল কনভেনশন সেন্টার, এটা হচ্ছে রাজমণি পদ্মা সেতু, দেন হচ্ছে দুবাইয়ের যে সবচেয়ে বিখ্যাত যে বিল্ডিংটা রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখানে লেখা আছে হাতে ধরা নিষেধ, অর্থাৎ আপনি দেখতে পারবেন কিন্তু হাতে ধরতে পারবেন। আর এই পাশে রয়েছে হচ্ছে সিনেমা হল। এখানে দেখেন চলিতেছে ক্ষুদিরামের ফাঁসি, সময় 10 মিনিট। এখানে কিন্তু অলরেডি ভিতরে দর্শক প্রবেশ করতেছে এবং এর ভিতরে গেলেই কিন্তু আসলে আমরা সিনেমাটি দেখতে পাবো। এখানে দেখেন সিনেমা কিন্তু চলছে, দর্শক দেখতে থাকেন। আপনি দেখুন, পরিবারের সবাইকে নিয়ে দেখুন, বাংলার স্বাধীনতার ইতিহাসের একটি জীবন্ত দলিল। বন্ধুরা, আমরা শেষের দিকে, সিনেমার শেষের দিকে, পরিচালিত ক্ষুদিরামের ফাঁসি। শেষ হয়ে গেল। সো আজকে অনেক ঘোরাঘুরি হলো, এখন চলে যাওয়ার পালা। সো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অথবা আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।